নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। জবাব চাই জনতা নিয়ে সরাসরি আপনাদের সামনে এই মুহূর্তে একদম লাইভ চলে এসেছি। আজ আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক তরজা আমরা সারাদিন ধরে দেখেছি এবং আরো একটা বিষয়, আগামী 23শে নভেম্বর যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার ফলাফল ঘোষণা হতে চলেছে এবং সেই নিয়ে তো আজকে আলোচনায় আমাদের বিষয় থাকবেই। পাশাপাশি এই আবহে কিন্তু ট্যাব দুর্নীতি আমরা দেখেছি যে ট্যাবের যে রাজ্য সরকারের তরফ থেকে যে ট্যাব দেওয়া হয় পড়ুয়াদের, সেই ট্যাবের টাকা চলে যাচ্ছে ভিন রাজ্যের অ্যাকাউন্টে এবং সেই নিয়ে রাজনৈতিক চাপানুতর তো শুরু হয়েছে এবং সেই সমস্ত বিষয় আজকের আমাদের মূলত এই আলোচনা। আমাদের সাথে এই আলোচনায় যারা যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন আমি একবার পরিচয় করিয়ে দেবো। আমাদের সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অভিক ব্যানার্জি, নমস্কার। আমাদের সাথে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস প্রতিনিধি কৃষ্ণ গুহ, কংগ্রেস প্রতিনিধি কৃষ্ণ গুহ এবং বিজেপির তরফ থেকে রয়েছেন শুভাশিস কর। আপনাদের প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত রাজনৈতিক পরিস্থিতি আমরা সারা দিন ধরে যা দেখেছি যে আমাদের উপনির্বাচন 6টা কেন্দ্রে হয়ে গিয়েছে। এবার আগামী 23শে নভেম্বর এই উপনির্বাচনের ফলাফল এবং এই আবহের মধ্যেই ট্যাব দুর্নীতি যেটা নিয়ে রাজ্য সরকারকে বিরোধীরা তো আক্রমণ শানিয়েছে, পাল্টা আজকে প্রশাসনের তরফ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয় যে এই যে রাজ্যের যে ট্যাবের যে টাকা এগুলো হ্যাক হয়ে গেছে কোনো কারণে এবং সেই কারণে সেই যে সমস্ত পড়ুয়ারা টাকা পায়নি তাদের টাকা, ট্যাবের টাকাগুলো চলে গেছে ভিন রাজ্যের সেই হ্যাকারদের অ্যাকাউন্টে এবং রাজ্য সরকার এই ভুলের জন্য ক্ষমা চেয়েছে এবং বলেছে যাদের টাকা আটকেছে তাদের প্রত্যেককে সেই টাকা দিয়ে দেওয়া হবে, প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এমনটা জানিয়েছে রাজ্য সরকার। আমি শুভাশিস বাবুর কাছে একদম সবার প্রথমে যাব। কি বলবেন? দেখেছি যে এই যে ট্যাব দুর্নীতির টাকা, ট্যাবের যে টাকাগুলো ভিন রাজ্যে এবং তার মধ্যে কিছু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে এবং সেই রাজ্যের হ্যাকারদের মাধ্যমে হ্যাক করা হয়েছে, মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ তুলছেন। কি বলবেন? প্রথমে আজকে রাস পূর্ণিমায় সকলকে খুব অভিনন্দন। একটা কথাই বলার আছে, পানা পুকুরের জলে শাপলা আর তৃণমূল সরকারের ভাবলা দুটোই পারস্পরিক সমান। তো ট্যাবের দুর্নীতির টাকা কারা করেছে, যে 4জন করেছে তারা ওতপ্রোত ভাবে যারা হ্যাকিংটা করেছে, বিভিন্ন সাইবার ক্যাফের মালিক, সাইবার ক্যাফেতে কাজ করে, সাইবারে যুক্ত কর্মী, তারা সবাই তৃণমূলের সাথে, তৃণমূলের কর্মী এবং তৃণমূলের নেতৃত্ব পর্যায়ে। এবং একজন তো শুনলাম নাকি কোনো একজন তৃণমূলের পৌর প্রধানের খুব কাছের ঘনিষ্ঠ মানুষ। তো আলাদা করে কিছু বলার নেই, সারা রাজ্য দেখেছে, ত্রিপল চুরি দেখেছে, চাল চুরি দেখেছে, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি হচ্ছে, এখন ট্যাব চুরি হচ্ছে, অসুবিধায় কি আছে? এসব দেখে দেখে অভ্যস্ত হয়েছি। আমরা তো আগে জানতাম ট্যাক্সির মিটার আছে, ভোটের মিটার আছে, ভোটার মিটার আমরা বাড়ে, ভোট পার্সেন্টেজ বাড়ে। তো আমরা টাকা গোনার মিটারও দেখেছি, ঘন্টায় ঘন্টা টাকা বাড়ছে। বিধায়কের, মন্ত্রী, তার গার্লফ্রেন্ড, তার বাড়িতে লাখ লাখ টাকা পাওয়া যাচ্ছে। তো এসব তো দেখা আছে, তো আলাদা করে কিছু বলার নেই। বিভিন্ন ঘটনা ঘটছে, যে মানুষ প্রতিবাদ করছে, মানুষের প্রতিবাদের ভাষা বলতে যাচ্ছে, এই রাজ্য সরকার, এই তৃণমূল সরকার সেই প্রতিবাদের ভাষা আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। বিভিন্ন ভাবে বিরোধীকে অন্য রকম কেস দিয়ে ফাঁসানো হচ্ছে যে তারা যাতে প্রতিবাদ না করতে পারে। তো এই আলাদা করে কিছু বলার নেই, আমরা অভ্যস্ত হয়ে গেছি। মানে এই তৃণমূল সরকার যা হচ্ছে, তো আমাদের ভারতীয় জনতা পার্টির একটাই কথা, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। একদম। আমি এবার এই একই বিষয় নিয়ে কৃষ্ণ বাবুর কাছে যাব যে রাজ্য সরকারের তরফ থেকে তো ট্যাবের টাকা দিয়ে দেওয়া হয়েছে, সেই টাকা কোনো মারফত, হ্যাকার মারফত হোক বা কারো গাফিলতিতে, সেটা তদন্তে উঠে আসবে নিশ্চয়ই, অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। রাজ্য সরকারের কি আদৌ এর মধ্যে দোষ রয়েছে বা হাত রয়েছে? রাজ্য সরকার তো তার টাকা দিয়ে দিয়েছে, প্রাপ্য টাকা, এরকম না যে রাজ্য সরকার সেই টাকা আটকে রেখেছে। কি বলবে? দেখুন, টাকাটা তো সরকারি টাকা, একেবারে সরকারি টাকা,
এবং যে টাকাটা রাজ্য সরকার এই মুহূর্তে ব্যবহার করছে তার 75 ভাগই হলো বিভিন্ন সংস্থা থেকে লোন করছে। লোন করে 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 পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে চলেছে। সেই টাকা শোধ করবে কে? আগামী দিনের পশ্চিমবঙ্গ সরকার। সে তার ধ্যান ধারণা আমার মনে হয় না বর্তমানে মামাটি মানুষের সরকারের কোনো রকম এটা নিয়ে ভাবনা চিন্তা আছে। এবার প্রশ্ন হলো যে সরকারি টাকা হ্যাক হচ্ছে, তাহলে আজকে আমরা এই স্টুডিওতে বসে বলছি যে সরকারি টাকা হ্যাক হচ্ছে, তাহলে সাধারণ মানুষ, আজকে আপনি সাংবাদিক, আমরা একজন সাধারণ মানুষ, হয়তো রাজনীতি করি, রাজনীতির বাইরেও তো আমরা একজন সাধারণ মানুষ, একদম। তাহলে আমাদের যে অ্যাকাউন্ট গুলো রয়েছে, যার যেটুকু আছে সেইটুকুর কতখানি সুরক্ষা আছে? এই অ্যাকাউন্ট গুলো যে যারা হ্যাকাররা প্রতিনিয়ত এর উপর একটা কুনজর রেখেছে এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে শুধু রাজ্য সরকার নয়, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কি পদক্ষেপ আছে? কোন পদক্ষেপ আছে যে পদক্ষেপে সারা ভারতবর্ষের মানুষ অন্ততপক্ষে একেবারে নিশ্চিন্তে দিন কাটাবে তার অ্যাকাউন্টের টাকাটা? একদম এই জায়গাটাই বলছি, প্রশ্নটাই, যেটা সরকারি টাকা যদি হ্যাক হয়, সাধারণ মানুষের ব্যাংকে টাকা রয়েছে এত, তাহলে সেগুলো কি হবে? একদম একেবারে এই প্রশ্নটা সবার আগে। আর এখানে ট্যাবের দুর্নীতি হয়েছে বলে আমি একটু বেশি জোরে বলবো তা নয়, কিন্তু পশ্চিমবাংলায় আজকে এই 13 বছর যে একটা সরকার চলছে, হ্যাঁ, সেই সরকারের একটা দিন আমিও শরিক ছিলাম, কারণ ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে 2011 সালে 34 বছরে বাম শাসনের অবসান ঘটিয়েছিল। সেই সময় আমরা তাদের সঙ্গে ছিলাম, সুতরাং নৈতিক দায়িত্ব আমাদেরও আছে। কিন্তু খারাপ লাগছে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আজকে 13 বছর পর আমরা এসে দেখলাম যে পশ্চিমবাংলার এমন কোনো দিন নেই যেদিন আমরা দুর্নীতি মুক্ত দিবস বলতে পারবো না, কারণ দলটা, মানে তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সেই জায়গাটাই এসে পৌঁছেছে। আমার মনে হয়, যদি এটা আমার দলের বক্তব্য নয়, ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলে গেলাম, আজকে যদি যে মা ক্যান্টিন চলছে পশ্চিমবাংলায়, সে মা ক্যান্টিন নিয়েও যদি একটা তদন্ত হয়, দেখবেন ওখানে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে পড়ে আছে। আজকে যদি দেখি আমরা যে অন্য যে কোনো, মানে পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্প আছে, যে প্রকল্পগুলো বাম সরকারের আমলে আমরা 1,96,000 কোটি টাকা দেনার থেকে বামফ্রন্ট বিদায় নিয়েছিল। আজকে 6,00,000 কোটি টাকা আমাদের দেনা। এই যে অতিরিক্ত দেনাটা, এই দেনার টাকাটা আমার মনে হয় প্রায় তার 75% টাকাই চলে গেছে তৃণমূলের বিভিন্ন নেতৃত্বের পকেটে। আমি এবার কোনো এখানে হচ্ছে কথা যে এই যে সরকারি টাকাটা তৃণমূলের নেতৃত্বের পকেটে চলে গেছে, আমাদের একটা নির্বাচিত রাজ্য সরকার আছে, তার একখানা গোয়েন্দা বিভাগ আছে, তার একটা প্রশাসনিক বিভাগ আছে, তারা কোথায়, তাদের কাজ কি, তারা কি করছে, কবে তাদের ধরবে, কবে ধরে এই টাকাগুলো আবার রাজ্য সরকারে ফেরত আসবে? একদম এই আবেদন রাখলাম। একদম। আমি এই একই বিষয় তুমি শুনলে, আমি এই বিষয়ে আসবো, আমি অভিকের কাছ থেকে শুনবো, শাসক দলের প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষ্ণবাবু যেটা বললেন, যে যেখানে সরকারের টাকা হ্যাক হয়ে এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে, হতেই পারে হ্যাক, আমরা দেখেছি এদের সাইবার দুর্নীতি আমরা দেখেছি, সেখানে তো সাধারণ মানুষের ব্যাংকে গচ্ছিত টাকা রয়েছে, অনেকের সারা জীবনের ইনকাম ব্যাংকে গচ্ছিত রয়েছে, সেটা একটা প্রশ্নের মুখে পড়ছে। দ্বিতীয়ত, এই ট্যাব দুর্নীতিতে যেটা সামনে এসছে, কার্যত সরকারের তরফের যে কাজ টাকা দেওয়া সেটা দিয়ে দিয়েছে, বাকিটা অন্য অ্যাকাউন্টে গেছে, সেটা সম্পূর্ণ হ্যাক, অর্থাৎ সরকারকে পুরোপুরি ভাবে এই যে দুর্নীতি ঠিক বলা যায় না, হতে পারে হ্যাকারদের কারণে এটা হয়েছে। কি বলবে তুমি? দেখুন, সাইবার ক্রাইম যেটা, সেটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য না, সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সাইবার ক্রাইম রয়েছে। আমরা সাধারণ মানুষ হিসেবে এই সাইবার ক্রাইমের বিরুদ্ধে, একজন সাধারণ মানুষ হিসেবে, উনি বললেন, ভাল লাগলো কথাটা,
সাইবার ক্রাইমের বিপক্ষে রয়েছি। এখনো পর্যন্ত লালবাজার তদন্ত করছে, আমার বিপক্ষ দলের প্রতিনিধি বলেছেন। যাই হোক, আমরা তো নোবেল সিবিআই কে দিয়ে নোবেল খুঁজে আনার চেষ্টা করেছিলাম, চুরি যাওয়া নোবেল, সেটা যেমনি পাইনি। আমাদের লালবাজারের উপর ভরসা আছে, পশ্চিমবঙ্গ পুলিশের ওপর ভরসা আছে। উনি যে বললেন যে এই ট্যাবের জন্য হয়তো সব জায়গায় দুর্নীতি, আপাতগ্রস্ত দুর্নীতি, দফা এক দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, খুব সুন্দর লাগলো শুনতে। কিন্তু যে আমরা বলছি যে এটাও যদি দুর্নীতি হয়ে থাকে, আমি ধরছি এটা তো সাইবার ক্রাইমের ক্ষেত্রে দুর্নীতি, এবং এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং অনেকগুলো রাজ্য মানে জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এটা একটা টেকনিক্যালি বিষয়, এবং এখানে হয়তো আমরা ধরেও নিতে পারছি যে জামতারা গ্যাং এরও হয়তো হাত রয়েছে, থাকতেই পারে এখনো, যেটা তদন্তকালীন মানে বিচারাধীন বিষয়। ঠিক আছে, কিন্তু উনি যেটা বললেন যে সবকিছুতেই যেন মানে দাবি এক দফা এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কিন্তু যদি বলি যখন বিজয় মালিয়া পালিয়ে গেছিল, যখন নীরব মোদী পালিয়ে গেছিল, তখন কি ওনার আমাদের তখন বিজেপি সরকার ছিল না, বিজেপি সরকার ছিল না, বিজেপি সরকার ছিল না। একটু ওনাকে একটু বলতে দিন, আপনি অবশ্যই বলবেন। তারপর বলবেন। তাহলে তখন কি তারা যারা যে বলেছিল যে 15 লক্ষ টাকা করে আনবো, সেই যে আরো যে দুর্নীতি হচ্ছে ভারতবর্ষে, এই যে নির্বাচনী বন্ড যে দুর্নীতি, সব থেকে ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তীকালে সবচেয়ে বড় দুর্নীতি যে নির্বাচনী বন্ড দুর্নীতি, তখন কি উনি নরেন্দ্র মোদীকে বলেছিলেন? আমার প্রশ্ন, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে দফা এক দাবি এক, প্রধানমন্ত্রীর পদত্যাগ? দেখুন, নির্বাচনী একটা গণতান্ত্রিক সরকার, এবং আপনারা যে বললেন প্রথমে বিষয়টা 23 তারিখ বাংলায় আবার সবুজ আবির খেলা হবে, এবং বাংলার আপামর বঙ্গবাসী 6টা যে বিধানসভায় যে ভোট হয়েছে, সেখানে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা রাখবে। আমি এই ভোটের বিষয়ে আসবো, আমি সুভাষিস বাবুর কাছে যাবো। বলুন। প্রথম বিষয়, আমার তৃণমূলের বন্ধু যে কথাটা বলছিল, আমি তোমাকে একটুখানি বলে দিই যে 10 জনের মধ্যে প্রথম যে 4 জন যে মাথাদের ধরা হয়েছিল, তার মধ্যে হাসিম আলী। এই হাসিম আলীর রাজনৈতিক পরিচয়টা কি? ও একটা সাইবার ক্যাফের একটা মালিক, কিন্তু তার রাজনৈতিক পরিচিতিটা কি? সে অঞ্চলে তৃণমূলের নেতা। শস্যের মধ্যেই যদি ভূত থাকে, তাকে আলাদা করে কি বলার আছে? হরিশ মুখার্জি সবই জানে, অভয়ার তদন্ত থেকে আরম্ভ করে সমস্ত কিছুই হরিশ মুখার্জি জানে। 75-25, তোরা 25 রাখ, 75 আমাকে দে, পরিষ্কার কথা, আলাদা করে কিছু বলার নেই। তো এখানে নরেন্দ্র মোদী কি করলো আর করলো? নরেন্দ্র মোদী আজকে ফ্রিতে চাল দিচ্ছে বলেই দাদা বলেছেন, কৃষ্ণদা বলেছেন যে ফ্রিতে আপনি যে চালটা পাচ্ছেন বলে আপনি ওই মা ক্যান্টিনটা চালাতে পারছেন। এই যে মা ক্যান্টিনের চালটা আসছে কোথা থেকে? এটা তো সেই বিভিন্ন জায়গা থেকে অ্যালটমেন্ট করে এই মা ক্যান্টিনটা চালানো হচ্ছে। মা ক্যান্টিনটা অ্যাকচুয়ালি কি কোনো সরকারি কোনো প্রকল্প? মা ক্যান্টিন তো রাজ্য সরকার প্রথম থেকে বলেছে সম্পূর্ণ রাজ্য সরকারের প্রকল্প। একটু খোঁজ নিয়ে দেখুন, রাজ্য সরকার সম্পূর্ণ প্রকল্প নয়, পিপিপি মডেলের প্রকল্প। রাজ্য সরকার যদি নিজস্ব কোনো প্রকল্প থাকে, তাহলে রাজ্য সরকার সে নিজের ভাবে চালাবে। কিন্তু মা ক্যান্টিনটা অ্যাকচুয়ালি পিপিপি, যৌথ উদ্যোগে কোনো একটা এনজিও ফরম্যাটে তাদেরকে চালাতে হচ্ছে। রাজ্য সরকার সরাসরি এখানে যাচ্ছে না। একদম একদম। আরো একটা বিষয় আমাদের এই যে আলোচনার বিষয়, সেটা তো থাকবেই। পার্শ্ববর্তী আরো একটি বিষয় আমরা দেখেছি, উপনির্বাচনের দিন বিক্ষিপ্ত কিছু ঘটনা, গুলি খুন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা আমরা দেখেছি, এবং সেই ঘটনা বিক্ষিপ্তভাবে, সব জায়গায় বলবো না, বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছে। এবং তারপর আগামী 23শে নভেম্বর ফল ঘোষণার দিন, ফল ঘোষণা মানুষের রায় কি দেবে সেটা আমরা সেদিনই জানতে পারবো। কিন্তু তার আগে আমি একদম বিজেপির প্রতিনিধি সুভাষিস বাবুকে জিজ্ঞেস করব যে আপনারা কি এই উপনির্বাচন নিয়ে আশাবাদী? আপনাদের বহু জায়গায় আপনাদের বহু প্রতিনিধি বলেছে যে এটা তৃণমূলের মানে সেই একই রাজ্য সরকারকে, শাসক দলকে দোষ দেওয়া, যে ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে, আপনাদের দলের তরফ বিভিন্ন প্রতিনিধিদের তরফে বলা হয়েছে, কি বলবো? প্রথম কথা বলছি, বাই ইলেকশনে এবার যে বাই ইলেকশনে যে মোটামুটি পোলিং যা হয়েছে এখন অব্দি, তো কোনো অনির্ধারিত কোনো ঘটনা ঘটেনি, কিন্তু অ্যাভারেজ পোলিং হয়েছে 69.21%। এটা একটা মানে বাই ইলেকশনে একটা মোটামুটি একটা অন্যরকম সুর দেখা দিচ্ছে। আর হাইয়েস্ট পোলিং হয়েছে সম্ভবত 75.85%, এরকম কিছু একটা হবে ফিগার। আর লোয়েস্ট হয়েছে 61.29%, সেটা হচ্ছে নৈহাটিতে। তো আমরা অবশ্যই
আশাবাদী যে মানুষের রায়, যে গত কয়েক মাস ধরে, যে গত 13 বছর ধরে যে ঘটনাগুলো আছে, আবাস প্রকল্পের দুর্নীতি, গরু চুরি, কয়লা চুরি, অভয়ের তদন্ত, বিভিন্ন রকম ভাবে যে ঘটনাগুলো আছে, আজকে মানুষ সেগুলো বুঝতে পেরেছে। মানুষের প্রতিবাদের ভাষা, সরাসরি রাস্তায় নামলে শাসক দল বিভিন্ন রকম ভাবে তাদেরকে কেস দিয়ে, পুলিশি প্রশাসনিক ভাবে তাদেরকে হ্যারাস করে, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন যে ভোটাধিকার, এটাই একমাত্র মানুষের প্রতিবাদের ভাষা। আশা করছি মানুষ সেই প্রতিবাদের ভাষাটা নির্বাচনে দিয়েছে। আমরা অবশ্যই আশাবাদী যে আমরা একটা ভালো বিষয় রেজাল্ট আপনার সাথে যোগ করব, যে অর্জুন সিং বিজেপির এই মুহূর্তে তিনি বিজেপির নেতা, তিনি দাবি করছেন রাশিয়া থেকে কেমিক্যাল এনে সেটা দিয়ে শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা করা হবে। পাল্টা তৃণমূলের তরফে বলা হচ্ছে যে ওনার মাথা খারাপ হয়ে গেছে, সেই কারণে এই মাথা সমস্ত খারাপ কথা হয়ে বলছে। গেছে তো তৃণমূলের, মানে সরি, তৃণমূলের সমস্ত নেতাদের, ইভেন ওনাদের যে সুপ্রিমো, তারও মাথা খারাপ হয়ে গেছে। ঘটনা ঘটলে যখন তিনি পালিয়ে গিয়ে দার্জিলিং এ বসে থাকেন, তো পরিষ্কার হয়ে যায় যে তার মাথাটা কতটা খারাপ হয়ে গেছে। আমাদের কারোর মাথা খারাপ হয়নি, এটা পরিষ্কার। বিরোধী দলনেতা, বিরোধী দল যে কথাগুলো বলছে তাদেরকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে ওরা, তারা দমিয়ে রাখার জন্য। আলাদা করে কিছু বলার নেই। এবং আমাদের কোনো মাথা খারাপের লক্ষণই নেই। আমরা যথেষ্ট সচ্ছল ভাবে আমরা কথা বলছি। কারণ আমরা তো প্রথম থেকেই বলে আসছি, সমস্ত কিছুর মাথায় 75-25 এই রেশিও সমস্ত 13 বছর ধরে চলে এসছে। এই 75-25 হচ্ছে 75% যাবে হরিশ মুখার্জি, আর 25% থাকবে সাধারণ কর্মীরা। এই যে 6টা কেন্দ্রে উপনির্বাচন হলো, বলবেন শান্তিপূর্ণ উপনির্বাচন হয়েছে? 6টা কোনো ঘটনা ঘটেনি, এটা একটা ঘটেনি, কিন্তু আমাদের সিটাইয়ের ক্যান্ডিডেটের গাড়িকে ভেঙে দেওয়া হয়েছে, তার উপরে হামলা চালানো হয়েছিল সেদিন। একটা দুটো এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আমি একদম শুরুতেই বললাম বিক্ষিপ্ত হ্যাঁ। ঘটনা। এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা কিন্তু সেখানে হয়েছিল। আমি আসবো কৃষ্ণবাবুর কাছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হয়েছে 6টা কেন্দ্রে, এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ভোটের সময় ঘটেই থাকে, আমরা দেখেছি। এই চিত্র কবে বদল আসবে বলতে পারছি না, যে ভোটের সময় একটাও প্রাণহানি হবে না, কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা তুলনামূলকভাবে কম হয়েছে। তারপরে বহু কেন্দ্রে, বহু জায়গায় আপনাদের প্রতিনিধি ছিল, আপনারা কতটা আশাবাদী? ফলাফল নিয়ে বলবো, একদম কতটা আশাবাদী? 23 তারিখ ফলাফল, ভোট তো হয়ে গিয়েছে। পশ্চিমবাংলার মাটিতে এই মুহূর্তে কংগ্রেসের যা সংগঠন, তাতে আমরা নিজেদের ভোট বাড়ানো ছাড়া অন্য কোনো আশা দেখছি না। কিন্তু নাগরিক হিসাবে আমাদের একটা আশা ভরসা থাকে। নাগরিক হিসাবে বলতে গেলে পশ্চিমবাংলার এই যে ভোট কালচার, পশ্চিমবাংলার এই ভোট কালচারটা কিন্তু আজকের নয়। আমরা ছোটবেলায় শুনেছি যে 72 থেকে 77 একটা শব্দ, সেই সময় কংগ্রেসের নেতৃত্বে নির্বাচনে ব্যাপক নাকি গন্ডগোল, রিগিং, ছাপ্পা এগুলো হয়েছে। তখন আমরা অবশ্যই ছোট ছিলাম, এবং আমি বলছি যদি সেই সময় কংগ্রেস নেতৃত্ব এগুলো করে থাকে, তাহলে নিঃসন্দেহে অন্যায় কাজ করেছে, যদি করে থাকে। কারণ কংগ্রেসের স্বাধীনতার পর থেকে কংগ্রেস ভারতবর্ষকে যা উপহার দিয়েছে, সেই উপহারের মধ্যে নিশ্চয়ই রিগিং নেই, বুথ দখল নেই, ছাপ্পা ভোট নেই। যদি এগুলো করে থাকে, বাংলা সংস্কৃতিতে সেই ধারা যে শুরু হয়েছে, তারপরে আশা করেছিলাম যে কংগ্রেস ছাপ্পা মেরেছে, তাহলে বামফ্রন্ট এসেছিল, বামফ্রন্ট 34 বছর চলেছে, বামফ্রন্ট অন্তত পক্ষে একটা সুন্দর ভোটের একটা পরিকাঠামো তৈরি করে দিয়ে যাবে, যেটা শুধু বাংলা না, ভারতবর্ষ দেখবে, সেটা সারা পৃথিবী দেখবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা 34 বছরেও আমরা কলঙ্ক মুক্ত, ছাপ্পা মুক্ত, খুন মুক্ত, থ্রেটিং মুক্ত আমরা নির্বাচন দেখিনি। তারপরেও আশা করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা নির্বাচিত সরকার এসছে, তার কাছে আমরা আশা করেছিলাম যে একটা সুন্দর মডেল তৈরি হবে।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো লোকসভা, বিধানসভা, পৌরসভা, গ্রাম পঞ্চায়েত যতগুলো নির্বাচন হয়েছে, তাতে দুটো পার্টিকে আলাদা থাকে। সেটা হলো লোকসভা এবং বিধানসভা, সেটা কেন্দ্রীয় বাহিনী আনা হয়, কেন্দ্রীয় বাহিনীর একটা দায়িত্ব থাকে। কিন্তু আমরা খোলা চোখে কেন্দ্রীয় বাহিনীর কোনো গুরুত্বপূর্ণ অংশগ্রহণ দেখি না, শুধুমাত্র তাদের উপস্থিতি দেখি। তাদের উপস্থিতি যে একটা সুন্দর নির্বাচন উপহার দেবে তা নয়, তাদের অ্যাক্টিভিটিস থাকতে হবে যাতে সুন্দর করে একটা নির্বাচন করা যায়, একটা মডেল নির্বাচন করা যায়, যেটা দেখে আগামী প্রজন্ম আর সারা দেশ যেটা নিয়ে ভাববে, যেটা সারা দেশ এটাকে একটা তুলনা করবে, এই ছবি সারা দেশে যাবে। এই ছবি আমরা দেখছি না, আমরা শুধু দেখছি কেন্দ্রীয় বাহিনী আসছে, তারা তাদের রাস্তায় ধরে টহল দিচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, অথচ বুথে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল সন্ত্রাস করে মানুষকে বুথে আসতে দিচ্ছে না, মানুষ ভোট দিতে পারছে না, কোনো জায়গায় ছাপ্পা মারছে, কোনো জায়গায় ঠেকনি। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তো কেন্দ্রীয় সরকার রয়েছে রাস্তায়, কিন্তু ভূমিকা কোথায়? ভূমিকাটা চাই। তার মানে কি কেন্দ্র রাজ্য একসাথে এই কেন্দ্র রাজ্য একসঙ্গে সেটিং, এই তথ্যগুলো পরে আসবে। আমরা চাইছি যে এই কেন্দ্রীয় বাহিনী যতদিন নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবে, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কোন নিরপেক্ষ ভূমিকা? ভোটের স্বার্থে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। ভোটে দেখানো নিরপেক্ষ ভূমিকাটা আমরা চাইছি না। পালন করছে না নিরপেক্ষ ভূমিকা, না, কেন্দ্রীয় বাহিনীও পালন করছে না। কেন্দ্রীয় বাহিনী পালন করলে অন্তত পক্ষে বেশ কিছু জায়গা আছে পশ্চিমবাংলায় যেখানে মানুষ অন্তত পক্ষে ভরসা করে, নির্বাচন তো মানুষের একটা সবচেয়ে বড় জিনিস, আর গণতান্ত্রিক প্রয়োগ, ভোট প্রয়োগ করবে, এটা মানুষের কাছে তো, বিশেষ করে ভারতবর্ষের গণতন্ত্রের এটা বড় জিনিস, 1 নম্বর জিনিস। সেটাই কিন্তু আমরা বাক্সে প্রতিফলিত হতে দিতে পারি না, কারণ আমাদের এখানে একটা আলাদাভাবে একটা আমাদের বাউন্ডারি তৈরি করা হয়। সেই বাউন্ডারিটা যতদিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী না ভাঙবে, ততদিন পর্যন্ত অবাধ সুস্থ নির্বাচন আমাদের বাংলায় সম্ভব নয়। লাস্ট আমি বলছি যে 2023 এবং 2018-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যে গ্রাম পঞ্চায়েতের ভোট হয়েছিল, তাতে তো এত নির্লজ্জ রূপ মানে আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন দেখিনি। আমি সেই নির্বাচনে দক্ষিণ 24 পরগনার দুখানা বিধানসভা কেন্দ্রে আমি কনভেনার ছিলাম। আমরা যখন কুলপিতে আমি আমার কর্মীদেরকে নিয়ে যখন রাস্তায় আমি একটা মিটিং করছি, আমাদের দুটো চৌকি বেঁধে, পেছনে তেরঙ্গা কাপড় বেঁধে, আমাদের দুপুরবেলা 2:30-3টে আমাদের বক্স এসছে, মাইক এসছে, মাইক চালানো হয়েছে। হঠাৎ দেখলাম 3টে বাইক আসলো, 3টে বাইকে 10 জন, 3টে বাইকে 10 জন মুখ ঢাকা আসলো, এসে বলছে এখানে কি চলছে? তা আমাদের ছেলেরা ওখানে বললো এখানে আজকে কংগ্রেসের পথসভা আছে। বলে কিসের আবার কংগ্রেস? বলে ওগুলোকে উল্টে দিল। ওখানে একটা সিভিক পুলিশ দাঁড়িয়ে আছে, ওনাকে বললাম ওটা আমার কিছু বলার নেই, আপনারা থানায় যান। থানায় গেলাম, আমরা 3:30-র সময় থানায় গেছি। 6:30 পর্যন্ত আমাদের এই বক্তব্য কোনো নথিভুক্ত করার মতো জায়গা নেই। তাই এই যদি একটা গণতন্ত্রের নমুনা, তাহলে গণতন্ত্রটা কোথায় গিয়ে শেষ হবে? এটা যদি গণতন্ত্রের শুরু হয়, আমরা চাইছি যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হোক না। নির্বাচন সিস্টেম তো তৈরি করা হয়েছে এই জন্যই যে গণতন্ত্র কি, গণতন্ত্র মানে যেখানে বিরোধীদের মত প্রকাশ করার একটা স্বাধীনতা। এটাই হলো গণতন্ত্র। আমি এবার অভিজ্ঞের কাছে আসবো, তৃণমূল প্রতিনিধি। তুমি শুনলে যে কেন্দ্রীয় বাহিনী, কৃষ্ণবাবু বলছেন যে কেন্দ্রীয় বাহিনীরও গাফিলতি রয়েছে এই ভোটে, যে হিংসা রয়েছে, এবং বিজেপির তরফ থেকে তো প্রথম থেকেই রাজ্য পুলিশের উপরে অভিযোগ রয়েছে। দেখুন, প্রায় 70% মতন পোল হয়েছে। উপনির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট। উপনির্বাচনের সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী সাধারণ নির্বাচনের থেকে উপনির্বাচনের পোল কম হয়, এটাই সাধারণত। এবার এই বাংলায় এখন ধান কাটার মরশুম, সেই জন্য দেখবেন প্রথম সকালের দিকটায় অনেকটা ভোটের মানে পার্সেন্টেজটা স্লত ছিল। যত বেলা বেড়েছে মানুষ উৎসবের মেজাজি, গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে। এবার উনি কংগ্রেসের প্রতিনিধি বললেন যে সিপিএম এর ভুল ছিল, হ্যাঁ অনেক কিছু বললেন যে সিপিএম এর আমরা ভেবেছিলাম
যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার, তারপরে সিপিএম বা মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই সিপিএম এর ভুল করা সত্ত্বেও আমরা দেখলাম যে 2016, 2021 আর 2024-এ সিপিএম একটা জাতীয়তাবাদী দল আর একটা বামপন্থী দল এক হয়ে যায়। তখন উনি এই নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্লজ্জ যেমনি আবার দিল্লিতে গিয়ে ওনারাই আমার পিন্ডি জোট বলতে দিন, এই গণতন্ত্রে আপনারা বিশ্বাস করেন না, এইটাই হচ্ছে আপনাদের সমস্যা, মত প্রকাশ করতে দিন। তুমি বলো অভি। এটাই হচ্ছে বিষয়টা, যে নির্লজ্জ বললেন, যে কারা নির্লজ্জ, সেই মুর্শিদাবাদের, জানি না উনি এখন বাদাম টাদাম বিক্রি করেন কিনা ভোটে হেরে টেরে গিয়ে, সেই দিন থেকেই কংগ্রেসের বিশ্বাসযোগ্যতাটা নেই আর কি। যেই দল 50,000 কর্মীকে মেরে ফেলেছিল, সেই দলের সাথে হাত মিলিয়েছে, সেই দিন থেকেই ওই কাটা হাতের আর বিশ্বাসযোগ্যতা আছে বলে মনে হয় না। এবং আমরা যে ওই দলের থেকে আমাদের যে আমরা বলতাম মাদার পার্টি, সেটা বলতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লজ্জা লাগে এই সিপিএম এর বিরুদ্ধে, যখন ওনারা হাত মেলান সিপিএম এর সাথে। আমি অনেকক্ষণ থেকে দেখছি সুভাষিস বাবু হাত তুলে রয়েছে, আমি যাবো সুভাষিস বাবুর কাছে, বলুন। প্রথমে আমি কংগ্রেস একটা এখানে হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্ট, কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্সেস বা কে আছে, সিআইএসএফ আছে, এসটিএফ আছে, এই বিভিন্ন যে বিভিন্ন রাজ্য থেকে যখন কেন্দ্রীয় বাহিনীগুলো আসে, ধরুন আমি একটা পাড়ায় থাকি, যখন আমি অন্য পাড়ায় যাব, বা সেই পাড়াটা আমাকে চিনতে সময় লাগবে, তো তার জন্য আমাকে চেনানোর জন্য ওখানকার কোনো একজন লোককে দরকার হয়। তো পরিস্থিতি কোথায় অ্যান্টি সোশ্যাল আছে, কোথায় গুন্ডা আছে, কোথায় বদমাইশ আছে, কোথায় বোম বাঁধা হচ্ছে, কোথায় পিস্তল পাওয়া যাচ্ছে, কোথায় শিয়ালদার কোন জায়গায় পিস্তল কারখানা আছে, এটা লোকাল পুলিশ বা লোকাল প্রশাসন ভালো মতোই জানে। ডেপ্লয়মেন্টটা করবে সেন্ট্রাল ফোর্সকে ইলেকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে রাজ্য প্রশাসন বা লোকাল পুলিশ। লোকাল পুলিশ বা রাজ্য প্রশাসন যদি সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করে, তাদেরকে অন্য জায়গায় ঠেলে দেয়, আর অন্যদিকে তৃণমূলের সরকারে যারা আছে, যারা তৃণমূল গুন্ডা বাহিনী যারা আছে, দুষ্কৃতী আছে, তাদেরকে স্থান করে দেয় নির্বাচন কেন্দ্রগুলোতে, যার জন্য সিতাইয়ে আমাদের বিজেপির যে আমাদের ক্যান্ডিডেট তার উপরে আক্রমণ করা হয়, তখন সেন্ট্রাল ফোর্স আসতে পারেনি। আবার যখন কুচবিহারে আমাদের মাদারিঘাটের ক্যান্ডিডেটের গাড়ি ঘিরে নেওয়া হয়, সেন্ট্রাল ফোর্সকে আনাতে পারেনি। আবার দাদা বললেন 2023-এ ডায়মন্ড হারবারে প্রেস ঢুকতে পারেনি পঞ্চায়েত নির্বাচনের সময়, সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করেনি ডায়মন্ড হারবার থানা, কোস্টাল থানা, আপনার নেত্রা থানা। পরিষ্কার ভাবে বলছি, প্রশাসন একদম আপমর ভাবে সন্ত্রাস তৈরি করে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে, মানুষ যাতে ভয় পেয়ে ভোট দিতে না যেতে পারে। আজকে কংগ্রেস, তৃণমূল, সিপিএম তারা পশ্চিমবাংলায় বিভিন্ন ভাবে ইয়ে করে যে আমরা ওকে গালাগাল দেয়, কিন্তু দিল্লিতে যখন যায় তখন একটা পিন্ডি জোট চটকে সেখানে গিয়ে ধরাশায়ী হয়ে ফিরে আসে। একদম। আমাদের আরো একটা বিষয় আজকের এই আলোচনা, এখানে একটা হ্যাঁ আমি উত্তর দেওয়ার আছে ছোট্ট। আচ্ছা বলুন। বলছি যে অভিজিৎ বাবু, অভিক বাবু যেটা বললেন যে কংগ্রেস সিপিএম এক হয়ে যাওয়াটা, কংগ্রেস সিপিএম এক হয়ে যাওয়াটা 2016 সাল বা 2021 সালে কোনো 24-এ লোকসভায়, 24-এ 21-এও হয়েছিল বিধানসভা। এটা কোনো নতুন ব্যাপার নয়। যদি আমরা একটু পেছনের দিকে হাঁটি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলার এই পথ প্রদর্শক হলো মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর সঙ্গে পথ চলা। কেন বলছি? হয়তো অবাক হচ্ছে। আমরা একটু ফিরে যাই 1991 সালে, যখন কেন্দ্রে একটা সরকার গঠন হয়েছিল পিভি নরসিংহ রায়ের নেতৃত্বে। তখন কংগ্রেস কিন্তু সংখ্যাগরিষ্ঠ পায়নি, কংগ্রেস একটা সংখ্যালঘু সরকার ছিল। কংগ্রেসের এই সরকারকে ভারতবর্ষে বিজেপি বাদ দিয়ে প্রচুর রাজনৈতিক দল পিভি নরসিংহ রায় সরকারের পাশে এসে দাঁড়িয়েছিল, এবং ওই সরকারে মন্ত্রী হয়েছিলেন তখন বামভট্ট, আমাদের রাও সরকারের পাশে দাঁড়িয়েছিল। তখন কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবাংলার প্রতিনিধি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কল্যাণ দপ্তরে, ক্রিয়া এবং যুব কল্যাণ দপ্তরে মন্ত্রী হয়েছিল 1991 সালে। তাহলে
1991 সালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বা বামফ্রন্টের সমর্থনে দিল্লিতে মন্ত্রী হতে পারে, তাহলে 2016 সালে কংগ্রেস পশ্চিমবাংলায় বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে তৃণমূলের অপশাসনের অবসান চাইবে। এটা তো নতুন কথা না। আর রাজনীতির ক্ষেত্রে এটা ভুলে গেলে চলবে না যে কখন কে কার পাশে আছে আর কখন কে কার পাশে থাকে না। এটা রাজনীতিতে একটা আমাদের চলমান মেঘের মতো, মেঘ রোদ্দুর যেমন রাজনীতিতে এই ব্যাপারটাও ঠিক তেমন আসে। হ্যাঁ, তার মধ্যে একটা ব্যাপার আছে, অবশ্যই জোটের ক্ষেত্রে একটা আদর্শ থাকতে পারে, থাকা উচিত। কেন থাকা উচিত? আপনারা নিশ্চয়ই সাংবাদিকতা করছেন বা মানুষের সামনে তুলে ধরছেন। আমাদের দিল্লি থেকে সারা ভারতবর্ষে আমাদের একটা লাইন আছে, সেই লাইনটা কিন্তু প্রথম দিন থেকে এই পর্যন্ত সেটা হলো আরএসএস এর বিরুদ্ধে আমাদের গণ সংগঠন, গণ সঞ্চালন। এটা কিন্তু আমাদের প্রচলিত ধারা। আরএসএস কে আমরা কোনো মতেই আমরা ভারতবর্ষের এই রাজনীতির প্রেক্ষাপটে আমরা মেশাতে চাই না। আমরা একদম স্বল্প সময়ের মধ্যে আমাদের বিভিন্ন আলোচনা তুলে ধরতে হয়। আরো একটা ছোট্ট বিষয় আমি এই আলোচনার মধ্যে নিয়ে আসবো। দক্ষিণ কলকাতায় ফের টাকার পাহাড় ধরা পড়লো এবং আমি এক্স্যাক্টলি আমি যদি একদম জায়গা বলি, লেক মার্কেটের একটি আবাসনে সেখানে কিন্তু প্রায় 3 কোটি টাকার কাছাকাছি উদ্ধার হয়েছে এবং ডিআর লটারি, আমরা জানি সেই ডিআর লটারির একটি অফিসে ইডির হানা দিয়ে এই টাকা তারা উদ্ধার করে বিশেষ এক সূত্র মারফত খবর পেয়ে। এবং এই যে ডিআর লটারি, এই নিয়ে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক আগেই বলেছিলেন যে কালো টাকা সাদা করার একটা চক্র। আজ কিন্তু প্রায় সেই জিনিসটাই ইডিও বলা হচ্ছে ইডির তরফ থেকে, যে কালো টাকা সাদা করা হতো এই ডিআর লটারির মাধ্যমে। আমি সুভাষিস বাবুর কাছে যাবো, কি বলবেন? আজকেই ধরা পড়েছে একদম দক্ষিণ কলকাতার লেক মার্কেটের একটি আবাসন। আমি তো প্রথমেই বললাম, ডিআর লটারি একটুখানি সবাই যদি একটুখানি ভালো করে খোঁজ নেয়, যে ঘুরে ফিরে সেই ভাইপো, সেই হরিশ মুখার্জি এখানেই ঘোরাফেরা করবে, আলাদা করে কিছু বলার নেই। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা বলেছেন যে সত্যিকারের যে লটারির মাধ্যম দিয়ে বিভিন্ন রকম ভাবে ইয়ে করা হয়, যে কালোকে সাদা কি করে করা যায়, কি করে কর ফাঁকি দেওয়া যায়, এই বিষয়টা রয়েছে। আজকে ধরা পড়েছে এটির হাতে। আস্তে আস্তে অনেক কিছু বেরোবে সারা পশ্চিমবাংলার মানুষ। আমাদের করের টাকায় আমরা যে টাকাগুলো ট্যাক্স দিই, আমরা যে টাকাগুলো কর দিই, সেটা দিয়ে মৎসব করা হয় এই তৃণমূল সরকারের। আর সেটার বিরোধিতা করতে গেলে তাকে অ্যারেস্ট করে দেওয়া হয়, তাকে বিভিন্ন রকম ভাবে হ্যারাস করা হয়। বলি আমি একদম, এবার আমি অভিজ্ঞের কাছে। উনি প্রথমে বলেছিলেন যে অর্জুন সিং এর পয়েন্ট আমি মিস করে গেছিলাম। অর্জুন সিং যে কি বলেন, ওনার কি নিজস্ব কোনো বিশ্বাসযোগ্যতা আছে বাংলার মাটিতে? কোনো বিশ্বাসযোগ্যতা নেই। যে মানুষটা সপ্তাহে সপ্তাহে মানে মাসে মাসে যে দল চেঞ্জ করতে পারে, আজকে বিজেপির হয়তো বলছে, কালকে তৃণমূল, আবার পরের দিন পরশু দিন হয়তো কংগ্রেস। আপনাদের দলের তরফ থেকে তো নিয়ে নেওয়া হয়েছিল, যখন বিজেপি থেকে তৃণমূলে গেল তখন তৃণমূল অতীন ঘোষের মতন একটা কাউন্সিলর দেখাতে পারবেন 1985 সাল থেকে? অতীন ঘোষই আছে। অতীন ঘোষই আছে। অতীন ঘোষের মতন একটা নেতা আপনাদের লোকের, মানে আপনাদের নেতা অতীন ঘোষের লোকের যোগ্য আপনাদের নেতারা হবে না। অতীন ঘোষ আমি অভিজ্ঞের কাছে একটা বিষয় বলবো, যে তুমি বলছো যে বিশ্বাসযোগ্যতা নেই, অর্জুন সিং এর বিশ্বাসযোগ্যতা নেই, তাহলে তৃণমূল কি করে অর্জুন সিং কে যখন বিজেপি ছেড়ে গেল তৃণমূল তৃণমূলটা নিয়েছে তো? কেন নিল? বিশ্বাসযোগ্যতা নেই তো। কর্মসূচিতে আপনি আসতেই পারেন, কিন্তু দলের যখন প্রার্থী তখন অর্জুন সিং কে দেওয়া হয়, আপনারা দেখেছেন। শুধু কর্মসূচিতে না, ওনাকে অফিসিয়ালি জয়েন করানো হয়েছে। হ্যাঁ, জয়েন করানো হতেই পারে, সে তো প্রাক্তন সাংসদ, এটা তো ভুলে গেলে চলবে না। সাংসদ ছিলেন তো, জয়েন করাতেই হতে পারে। আমাদের অর্জুন সিং না, দেখবেন রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত, এটা কিন্তু নির্বাচনে লড়ছে না, তৃণমূলে আসতেই পারে। বিজেপি থেকে আসাটা কোনো বড় প্রশ্ন ছিল যখন ওই সারদা স্ক্যামে যখন ধরা পড়েছিল। আমি একটু অভিজ্ঞতা থেকে শুনে নিয়ে আমি আসছি, বলছি। আর উনি বললেন যে উনি বলেছেন যে কংগ্রেসের বন্ধু বলেছেন যে মানে সক্রিয়তা, এই কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা, অবশ্যই সক্রিয়তা তো ছিলই, কিন্তু উনি আবার তখন বলছেন মানে একটা ব্যঙ্গ বিদ্রুপ করে জোটের কথা বলেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় জোট। কিন্তু আমরা বলেছি যে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের সাথে আমরা, কংগ্রেস বা শুধু কংগ্রেস না, সপা কংগ্রেস তৃণমূল সবাই মিলে জোটে আছি, কিন্তু এই বাংলার পরিপ্রেক্ষিতে আমরা জোটে নিই।
এইটুকুনি বলছে। আর অর্জুন সিং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। উনি ব্যারাকপুরে ভেবেছিলেন গুন্ডামি করে জিতবেন, কিন্তু উনি পরাজিত হয়েছেন মানুষের রায়ে। উনি বাবুল পরাজিত, সুপ্রিয় কি হলো? উনি মানুষের রায়ে পরাজিত। উনি উনি এখন মাথা খারাপ। বাবুল সুপ্রিয় কি হলো? হ্যাঁ, বাবুল সুপ্রিয় তো এসছেন তো। কোথায় আছে? হাওয়া হ্যাঁ, দেখতেই পাচ্ছি না। তৃণমূলেই আছেন তো। দেখতে উনি পাচ্ছি মন্ত্রী, উনি মন্ত্রী। দেখতে পাচ্ছি না, চোখের সামনে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তথ্য না। প্রযুক্তি মন্ত্রী, আপনি না দেখতে পেলে তো হবে না। না, আমরা উনি দেখতেই ওনার পাচ্ছি। কাজের মধ্যে আছে, সবাইকে মানুষ দেখতে হবে। মানুষ খুঁজছে। কে মালিগঞ্জের বাবুল মানুষের সুপ্রিয় সেটা তো জবাব মানুষ দেবে না, খুঁজছে। আপনাকে জবাব দেবে না বাবুল আমি সুপ্রিয়। কৃষ্ণবাবুর কাছে যাব। কোন বিষয়টা বলবো? অনেকগুলো ব্যাপার তো হলো। হ্যাঁ, ওটাই। সবকটার বিষয় একদম ছোট করে প্রতিক্রিয়া নেব। আচ্ছা, বলছিলাম যে তখন সময় কমের জন্য আমি শেষ করতে পারলাম না, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো যে তাহলে আমরা কবে একটা সুন্দর নির্বাচন দেখতে পাবো, সেই আশায় কিন্তু আমরা এই প্রশ্ন তো আমাদের প্রত্যেকেরই। হ্যাঁ, নির্বাচনে হবে। একটা হানাহানি, একটা কারণ প্রাণহানি যদি হবে না, আমরাও চাই। যদি এই 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 উপনির্বাচনেও কিন্তু তৃণমূলের একজন নেতা নিহত হয়েছে নৈহাটিতে। হ্যাঁ, আর এবং উত্তরবঙ্গে ভাঙচুর হয়েছে বাড়ি। উত্তরবঙ্গে এক প্রার্থীর মাদারিহাটে সাধারণ মানুষ বিক্ষোভ করেছে 62 নম্বর বুথে। সে কথা বলছি না, বললাম যে উত্তরবঙ্গে একটা প্রার্থীর বাড়ি ভাঙচুর হয়েছে, উত্তরবঙ্গে একটা প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, এবং দক্ষিণবঙ্গে নৈহাটিতে একটা মানুষ খুন হয়েছে। ঠিক আছে, এবার খুন সে ভোট দিতে যাওয়ার জন্য খুন হয়েছে তা না, কিন্তু ভোটের দিন খুন হয়েছে। মানে এই যে বলছি যে আমরা একটা সুন্দর সকাল খুঁজছিলাম, মানে যাকে ধরি হোক না কেন। কারণ আমরা এই জন্য বলছি, আমি পাশাপাশি বলছি যে 13 তারিখ কি শুধুমাত্র ভারতবর্ষে এই 6টা উপনির্বাচন হয়েছে তা নয়। আমরা 13 তারিখ একটু আমরা পিছনে চলে যাই, যেখানে কেরলে সরাসরি আজকে এই মুহূর্তে আমরা এখানে আলোচনা করছিলাম কংগ্রেস সিপিএম এক হয়ে গেছে, কিন্তু কেরলে আমরা চলে যাই সরাসরি কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে, সিপিআই প্রার্থীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে লড়ছে। সেই উপনির্বাচনটা তাদেরকে শেষ হয়েছে। কই ওখান থেকে তো আমরা এই চিহ্নটা পাইনি যে বুথ দখল হয়েছে, গুলি চলেছে, ছাপ্পা মেরেছে, থ্রেটনিং হয়েছে। এইটা কিন্তু এখন পর্যন্ত খবরে আসেনি। আমরা চাইছি ওখানে আসেনি বলে যে কেরল একেবারে ধোয়া তুলসী পাতা, সে কথা আমি বলছি না, কিন্তু এই যে আসেনি এইটাই তো আমাদের কাছে শুভ। একদম এইটাই তো শুভ। আমাদের বক্তব্যটা হলো এইটাই। কর্ণাটকে একটা নির্বাচন হয়েছে, সেখানে কোনো রক্তপাত হয়নি, এইটা হচ্ছে শুভ। তাতে বিজেপি জিতুক, কংগ্রেস জিতুক, সপা জিতুক, যেই জিতুক না কেন, নির্বাচনটা মানুষ নির্বাচিত করবে তার গণতান্ত্রিক প্রয়োগ দিয়ে। সেটা যদি সুস্থ ভাবে হয়, সেটা যদি শান্তিপূর্ণ ভাবে হয়, ওটাই তো সৎ ভাবনা, ওটাই তো আমাদের সংবিধান আমাদের সামনে রেখেছে। সেইটা কেন পালন করবে না বর্তমান প্রশাসকরা? এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। বর্তমান প্রশাসক হিসাবে একটা জিনিস আমি ওনার সঙ্গে অ্যাডিশন করবো। নৈহাটিতে যে তৃণমূল কর্মী, যে প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে খুব খারাপ লাগে, অবশ্যই। কিন্তু নৈহাটিতে যে তৃণমূল কর্মীটি মারা গেছে, রাজ্য পুলিশ স্বর্ণাক্ষরে বলেছে যে এই খুন বা এই মৃত্যুটা বাই ইলেকশনের সাথে কোনো সম্পর্কিত নেই। কিন্তু যখন রাজ্য প্রশাসন বলছে বাই ইলেকশনের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে সম্পর্কটা কিসের? তাহলে আমরা পরিষ্কার ভাবে ধরবো এটা নিজেদের মধ্যে খাওয়া খইয়ের ব্যাপার। ওই 75-25 হিসাব মেলেনি, খুন হয়ে গেছে। এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে যে ছেলেটি মারা গেছে, তার আত্মার, বিদেয়ী আত্মার খুব আমরা শান্তি কামনা করি, শান্তিতে থাকুক যেখানে গেছে। খুব মানে খুব খারাপ লাগে এই জিনিসটা। একদম। আচ্ছা, যেটা আমি কি ওই পরে প্রসঙ্গ, আমি যে প্রসঙ্গটা একদম শেষে তুললাম, যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আপনার কাছে এসেছিলাম। সেই বিষয়টা আপনি বলুন, ওটা একবার বলুন, মনে করে দিন একটু। আপনার কাছে এই বিষয়টা ডিয়ার লটারি যে প্রসঙ্গটা সুভাষিস বাবু তুললেন, সেই বিষয়টা। দেখুন, পশ্চিমবাংলার বুকে এই 13 বছর তৃণমূলের রাজত্বে পয়সা তোলার ব্যাপারটা এমন একটা জায়গায় চলে গেছে। পয়সা তোলা, পয়সাটা তুলতে হবে, সেটা এমন একটা জায়গায় চলে গেছে। এর থেকে মুক্তি পেতে গেলে এই তৃণমূল সরকারের বিসর্জন চাই। এর থেকে মুক্তি পেতে গেলে এর বাইরে আর কোনো শব্দ নেই। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই তৃণমূল 13 বছর ধরে এই তোলার উপরে নির্ভর করে নিজের দলটাকে চালিয়ে যাচ্ছে। এখানে প্রশাসন আমরা আজ পর্যন্ত দেখিনি প্রশাসনের পক্ষ থেকে কোনো একটা বড় পদক্ষেপ নিয়েছে। কারণ প্রশাসনের সবচেয়ে বড় পোস্টে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা 13 বছরে দেখিনি যে প্রশাসনিক একটা স্টেপ নিয়েছে যার বিরুদ্ধে দুর্নীতির কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছি, দুর্নীতি যুক্ত মানুষকে ধরার জন্য। এই জায়গাটা কিন্তু আমরা আজ পর্যন্ত খুঁজে পাইনি। চলছে,
প্রতিদিন শুনছি একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া কবে শেষ হবে, কখন শেষ হবে এই প্রক্রিয়া? একটা তো আমরা উদাহরণ চাই যে দুর্নীতির জন্য, দুর্নীতির জন্য না তদন্ত এখানে এখানে শোনো, প্রশাসনের ক্ষেত্রে যেমন রাজ্য সরকারের একটা ভূমিকা আছে, প্রশাসনের ক্ষেত্রে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সিবিআই আছে তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রশাসনিক ভূমিকা যদি তারা চেয়ারে বসে পালন না করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আজকে আমরা এই যে বিচার তো করলো, আমি আপনি সবাই চাই, সারা বাংলার মানুষ চায় বিচার, সারা বাংলার মানুষ চায়। সঞ্জয় রায়কে প্রথম পশ্চিমবঙ্গ তৃণমূল ছিল না আমরা যারা ওই জঙ্গির যেখানে বলা হচ্ছে নৈহাটিতে আন্দোলনে সামিল হয়ে দর্শন করা, এখনো অভিযোগ হয়েছে সেই আন্দোলনে আর যাই হোক তৃণমূল কংগ্রেস থাকে না, ওই আন্দোলনে তৃণমূল কংগ্রেস থাকে। তাহলে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনটা করে তো, যেখানে বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন নেত্রী সোনালী গুহ থেকে শুরু করে তাবড় বিধায়করা ইসে ঢুকে, কি বলে, বিধানসভায় ঢুকে বিধানসভা ভাঙচুর করে। শুধু ভাঙচুর নয়, একটা কথা মনে রাখবেন, আমি সংবাদপত্রকে আমি অভিনন্দন জানাচ্ছি, একটা রাফ ল্যাঙ্গুয়েজ সেদিনকে ওখানে ইউজ করা হয়েছিল, ওরা ওইটাকে হ্যাঁ সেন্সার করেছে, এটা থ্যাংক ইউ, এটা উচিত ছিল, জনমানুষে এটা না আসা উচিত ছিল। কিন্তু আপনি যে বলছেন অপরাধ বিচার তো সিবিআই সারদা বিচার করুন না, সিবিআই যে অপরাধ বিচার করছে, তার মানে সিবিআই অপরাধ বিচার করলে কি আমরা যারা পশ্চিমবাংলায় প্রশাসন আছে, সিআইডি এবং জুনিয়র ডাক্তারদের তো আসল চরিত্র ধরা পড়ছে, আসল চরিত্র তো বাংলার ধরা পড়ে যাচ্ছে জুনিয়র ডাক্তার। সঞ্জয় রায় বলে তাহলে 4 দিন, তাহলে সেটা ধনঞ্জয় বলেছিল, 1 মিনিট ধনঞ্জয় বলেছিল 1 মিনিট। আর যাই হোক, বাংলায় বিলকিস বানুকে অপরাধীদের মতন ফুলের মালা পরিয়ে দিয়ে সংবর্ধনা জানানো হয় না, এটা বাংলার সংস্কৃতি না। বাংলা হয় না বললে ভুল হবে। বাংলায় কে বলেছে হয় না? আপনি উদাহরণ, বাংলা হয় না, বাংলায় এই কুণাল ঘোষ প্রতিদিন বলেছে, যতদিন অ্যারেস্ট ছিল, যতদিন বন্দী ছিল, একটু পড়াশোনা করে আসো, একটু পড়াশোনা করে না। তুমি যেটা বলছো বলুন, হ্যাঁ, মালা তোমরা কাকে পড়িয়েছো? তোমরা পড়াওনি, মালা পড়াওনি, কাকে? টাকা চোরদেরকে মালা পড়াওনি? প্রমাণিত হয়নি, দোষ প্রমাণিত হয়নি বলে কাটিয়ে গেল, দোষ প্রমাণিত হয়নি বলে মাথাটা তোমাদের খারাপ হয়ে গেছে তৃণমূলের। রাজ্যের মানুষ যে কথাগুলো বলছে, রাজ্যের মানুষ যে সোচ্চার ভাবে আন্দোলন করছে, তার দেখে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। তোমরা সারাক্ষণ কাগজ খুললে, টিভি খুলতে সবসময় দুর্নীতির বারে। সংসদীয় গণতন্ত্রের পাঠ যে বিরোধিতা, সংসদীয় পারমিশন দিতে হয় আমাদের হাইকোর্ট থেকে যেন দিতে হয় মিটিং মিছিলের পারমিশন। এখানে একটা ব্যাপার বললো যে আমাদের তৃণমূল যে এখানে আমাদের প্রতিনিধি, উনি যেটা বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ওরা ভোটে জিতে গেছে, তাহলে একটা ভোটে যে কোনো প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে, আর সিডব্লিউসি কমনওয়েলথ গেমস একটা দুর্নীতির কথা, তাদের মুখে আর দুর্নীতির কথা মানায় না, তারা দুর্নীতির কথা আপনাদের মুখে মানায় না। সেই সময় মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
সুতরাং তাহলে দুর্নীতি মানে দুর্নীতি না আপনাদের আছে, দুর্নীতি মানে মানছেন, দুর্নীতির সবচেয়ে প্রধানমন্ত্রীকে বলুন আপনি। প্রথম কথা আমি একটা তুমি কথা বলো, বলি, দুর্নীতি আমি সবচেয়ে একটা বড় কথা কারণ। আমি একটা কথা বলি, না, না, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সেই সরকারের শরীর, আমি একটা কথা বলি। পরবর্তীকালে তো ছেড়ে বেরিয়ে এসছে। ছেড়ে বেরিয়ে এসছে, কি জন্য ছেড়ে বেরিয়ে এসছে? না দুর্নীতি না, কিন্তু আপনি না, যে দুর্নীতি বলছেন যে দুর্নীতি মানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু না, পুরোটাই সত্য না। দুর্নীতি মানে আপনি যে- যখন বাংলার আলোচনা হচ্ছে সেই নিয়ে বলছি। তুমি যখন বললে যে দুর্নীতি করলে কি আছে, ও তো জিতে এসছে। জিতে এসছে মানে একটা লোক জিতে আসলে দুর্নীতি মুক্ত হয়ে যায়। জিতে আসে না, তদন্ত সিবিআই করছে, সিবিআই সিবিআই তদন্ত করছে, 3.5 বছর, আপনার 3.5 বছর কুণাল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল, আরো 3.5 বছর করুন না, দেখি ক্ষমতা থাকে, সিবিআই করে দেখাক না। না, অবাক যে CBI বিচার এখনো করতে পারলো না, সিবিআই যখন কুণাল ঘোষকে সিবিআই করুন না, বলুন মিত্রকে করুন না, সিবিআই সারা প্রশাসনিক কোনো কাজ হবে না না, না, পশ্চিমবাংলার। এক মিনিট ভাই, এক মিনিট বলছিস, পশ্চিমবাংলায় তো একখানা লালবাজার আছে, পশ্চিমবাংলায় তো একখানা আমাদের সিআইডি আছে, পশ্চিমবাংলায় তো আমাদের একটা হ্যাঁ, ওই জন্যই তো সঞ্জয় দিদি রায়কে, ওই জন্যই তো সঞ্জয় রায়কে দুদিনের মধ্যে গ্রেফতার করা হয়েছিল, ওইটাই তো তারপরে কাজ শেষ? হ্যাঁ, তারপরে আর কোনো কাজ নেই? কাজ নেই। তারপরে আর আপনারা যেগুলো প্রমাণ সিবিআই তো যেগুলো যে উঠেছিল খবরে, এই যে 150 গ্রাম বীর্য, 150 গ্রাম বীর্য কমপ্লিট করে হয়ে গেছে, সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো, আর সঞ্জয় রায় বলছে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। অদ্ভুত ব্যাপার। আর হ্যাঁ, যদি 150 বিনীত গোয়েলের প্রধানমন্ত্রী করবেন আমাদেরকে, তার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের হরিশ মুখার্জি মহান পদোন্নতি 150 গ্রাম বীর্য, 15 গ্রাম 150 গ্রাম বীর্য কলমিক বল ভাঙা, একদম। তারপর সন্দীপ সন্দীপকে আপনি চুরি করতে বললে, আমি যদি চুরি করতে বলি আবার প্রশাসনকে বলবো আমার উপরে তদন্ত করো, এটা হয় কখনো? এটা স্বাভাবিক ব্যাপার। হরিশ মুখার্জি 75-25 রেশিওতে চলছে, তাই আমরা ভারতীয় জনতা পার্টি থেকে একটা কথা আমি বলবো, ওই একটাই প্রথমেই বলে শুরু করেছিলাম, এখনো বলছি, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। আমাদের এই অনুষ্ঠান একদম সময় শেষ, আমাদের এই অনুষ্ঠান এবার শেষ করতে হবে। এবং আমাদের যেটা প্রথম থেকেই আমাদের এই অনুষ্ঠান শুরু এবং শেষে যে দাবিটা আমরা রাখি, যে এই রাজনৈতিক বিতর্ক কিন্তু চলতেই থাকবে। শুধুমাত্র যে আমরা দেখেছি তিলোত্তমা কাণ্ডে ন্যায়ের বিচার, এবং এই যে বিভিন্ন দুর্নীতি ধরা পড়ছে আজ মানুষের সামনে আসছে, ট্যাব থেকে শুরু করে কিংবা ডিআর লটারি, এই যে সমস্ত দুর্নীতি, কিংবা নির্বাচন হোক বা উপনির্বাচন, সেই উপনির্বাচন বা নির্বাচন ঘিরে যে হিংসা, এই হিংসা রাজনীতি বন্ধ হোক। সাধারণ মানুষ যেন ভোটের উৎসবের মেয়াদে ভোট দিতে পারে, একটাও যেন বিক্ষিপ্ত ঘটনাও না ঘটে আগামী দিনের কোনো নির্বাচনে। এই বলে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আমাদের সাথে আজকে যে দলের প্রতিনিধিরা রয়েছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনারা সঙ্গে থাকুন, ফিরছি আগামী পর্বে, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে, এবং আমাদের সাথে থাকবেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, নমস্কার।